Hey guys, welcome back to my channel Art Cage. Myself Tapan Roy, and I'm working as a senior lecturer of ICAT College Bangalore. So as an animator, as a game designer, so usually concept artist and all. So আজকে আমরা যে বিষয়টাকে নিয়ে এসেছি সেটা হচ্ছে যে how we are creating this proper still life. Okay, so just takes so how to make the still life, what is the process and all, step by steps I'm sharing over here. So guys, with now still online, আমরা usually I just check it out the sounds and the other things. So let's start. So আমরা এখানটা একটা ডিসকাস করব কিভাবে আমরা ড্রয়িংটাকে করছি। দেখো, প্রথমে আমি একটা সার্কেলের মাধ্যমে দিয়ে দুটো, যখন আমি জগটা করছি বা ফলটা করছি, তো আমি দেখো কিন্তু সার্কেলটাকে ইউজ করছি এবং সার্কেলটা মানে জগের জন্য একটা সার্কেল এবং যে লেবুটা আছে এখানটা, লেবুটার জন্য একটা সার্কেল আমি এখানে ইউজ করেছি। এবং পাশাপাশি আমি ক্লথ যেটা আছে, আমি ক্লথটাকে দিয়ে চেষ্টা করছি যে কীভাবে লাইনটাকে তোমরা যখন স্টিল লাইফ আঁকবে তো কীভাবে কম্পোজিশনটাকে ব্রেক করবে। ওকে, আস্তে 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 কীভাবে কম্পোজিশনটাকে ব্রেক করবে। কম্পোজিশন ব্রেক করতে গেলে তো দুটো অবজেক্ট কিন্তু দু রকমের। তুমি যদি মনে করো যে দেখো এখানটা তিনটে অবজেক্ট আছে। একটা হচ্ছে লেবু, যেটা মানে যার স্ট্রাকচার অন্যরকম, যার মেটেরিয়ালস অন্যরকম। আর একটা হচ্ছে পাথরের বাটি, যেটার স্ট্রাকচারটা কিন্তু অন্যরকম, মানে তোমার সেটা পাথরের মেটাল স্ট্রাকচার। এবং আর একটা আমরা আঁকছি হচ্ছে লাইক কাপড়, যার স্ট্রাকচারটা অন্যরকম। তো তিনটে ডিফারেন্ট মেটেরিয়ালস যখন আমরা আঁকবো, তাহলে আমরা কী ব্যবহার করবো, কীরকমভাবে সেটাকে শুধুমাত্র পেন্সিল স্ট্রোকের মাধ্যমে স্টিল লাইফে কীভাবে সেটাকে আমরা অ্যাপ্লাই করবো, যেটাকে দেখে মনে হবে তিনটে ডিফারেন্ট মেটেরিয়ালস। দ্যাট ইজ ইউ লার্ন টুডে। অ্যান্ড দ্য আদার থিং ইজ দ্যাট স্টিল লাইফ করার গুরুত্বটা কী, কী ইম্পর্টেন্স, সেটাকে নিয়ে আমরা সিরিয়াসলি আলোচনা করবো। তোমরা যারা প্রথম জয়েন করছো তারা জানো যে আমরা যারা এই লাইভে আসি, আমি যেখানে লাইভে আসি, তো তার একটাই উদ্দেশ্য যে আমরা প্রত্যেক দিন যদি প্র্যাকটিস করি, আমরা একটু একটু করে যদি আর্টটাকে নিয়ে সিরিয়াস হই এবং যেরকমভাবে আমি প্র্যাকটিস করছি বা দেখাচ্ছি, তোমরা যদি সেরকমভাবে প্র্যাকটিস করতে থাকো, এবং আমি আশা করি 3 মাসের মধ্যে একটা ভালো রেজাল্ট তোমরা দেখতে পাবে। এবং আমার এই টোটাল জার্নিটাতে আমি সবসময় চেষ্টা করব, আমি এটা দেখছি সাউন্ডটা ঠিক আসছে কিনা, যে চেষ্টা করবো যে যারা আর্ট কলেজে পড়তে পারছে না, বা যারা অ্যানিমেশন কলেজ বা গেমিং কলেজে পড়ার মতন অত বেশি টাকা নেই, মানে একটা গেমিং কলেজ বা আর্ট কলেজে পড়তে গেলে যে প্রচুর খরচা হয়, স্পেশালি গেমিং কলেজ এবং অ্যানিমেশন কলেজ পড়তে গেলে মিনিমাম একটা, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা লাগে, এবং আমি যেখানে থাকি ব্যাঙ্গালোরে, সেখানে মিনিমাম 6 থেকে 8 লাখ টাকা লাগে। তো সেইগুলো, সেই টাকাটা যাতে খরচা করতে না হয়, এবং তোমরা যাতে এইখানেই আমাদের এই চ্যানেলের মাধ্যমেই তোমরা যাতে সেটা শিখতে পারো। তোমাদের কোশ্চেন আনসার থাকবে, তোমাদের একদম প্রথম থেকে কী ধরনের প্র্যাকটিস করা দরকার, একজন ক্রিয়েটিভ অ্যানিমেটার হতে গেলে, একজন ক্রিয়েটিভ আর্টিস্ট হতে গেলে কী কী হওয়া দরকার, সেগুলোকে নিয়ে আমি ডিসকাস করব। এবং আমার পার্সোনালি যখন আমার মনে হয় যে তোমাদের এটা জানা খুবই দরকার যে পেন্টিংটা শুধুমাত্র কিন্তু আমাদের এমন সাবজেক্ট নয় যে আমরা জাস্ট প্র্যাকটিস করলাম হয়ে গেল। আমাদের সঠিক প্রপার ওয়েতে কী শেখার দরকার, কী শিখলে ভবিষ্যতে অ্যানিমেশন বা গেমিং বা ই কমার্স এই সমস্ত সাবজেক্টে, যে সাবজেক্টে নিয়ে আমি দীর্ঘ 20-25 বছর জব করছি, কলেজে পড়াচ্ছি এবং এমএনসি জব করছি, তোমরা যাতে সেই সাবজেক্ট নিয়ে কাজ করতে পারো, সেইটার জন্য আমার বেসিক্যালি এই কোর্সটা। তো আমি প্রথমে ড্রয়িংটাকে রাফলি স্কেচিং করে নিলাম, এবং করে নেওয়ার পরে আমি যেটা এখন করছি সেটা হচ্ছে যে রাবার দিয়ে যে আমি যে ড্রয়িংটা করে নিয়েছি, সেই ড্রয়িংটাকে আমি আস্তে করে মুছে দিচ্ছি।
এই মুছে দেওয়ার উদ্দেশ্যটা এটাই হলো যে মানে যখন আমি ড্রয়িং করব তখন তো আমাদের প্রচুর কম্পোজিশন সেট করতে হয়, তার যে বেসিক শেপটা আছে সেই শেপটাকে আমাদের ধরতে হয়, চারদিকে কতখানি ছাড়বো, পুরো পেজটাকে কীভাবে কম্পোজ করব, তো তখন আমাদের প্রচুর লাইন আমাদের ইউজ করতে হয়। কিন্তু যখন আমরা ফাইনালি যখন আমরা সেটাকে মানে শেডিং দেবো, স্টিল লাইফে যখন সেটাকে আমরা লাইট অ্যান্ড শেড দেবো, তখন আমাদের কিন্তু ভীষণ রকমভাবে নিট অ্যান্ড ক্লিন লাইন দরকার। তো আমি যেটা প্রথমেই যখন আমরা করছি, তো তখন কিন্তু আমরা এটাকে খুব সুন্দরভাবে আমরা এটাকে প্রথমে রাফলি ড্রয়িং করে নেবো, তারপরে আস্তে আস্তে পেন্সিল লাইন দিয়ে আমরা একটু ডিটেলসে করবো। ঠিক আছে, তো চলো যা যা ডিটেলসে আমরা কীভাবে করছি দেখে নাও। সো আমার মনে হয় যে তোমরা যারা আঁকা নিয়ে ভীষণ সিরিয়াস কাজ করতে চাইছো এবং যারা ভবিষ্যতে অ্যানিমেটার, গেম ডিজাইনার, তোমরা মোশন গ্রাফিক্স ডিজাইনিং, গ্রাফিক ডিজাইনিং এবং তোমরা যারা ছবি আঁকার কনসেপ্ট আর্টিস্ট এই সমস্ত নিয়ে আগে আসতে চাইছো, তো স্পেশালি তাদের যাতে কেরিয়ারে এটা একটা ভীষণ রকমভাবে হেল্প করে, তো সেটা আমার মেন ফোকাস। তো সেই কারণে দেখানো। তো আমরা প্রথমে ড্রয়িংটাকে যেমন করে নিয়েছিলাম, তারপরে আমি এটাকে আবার আমি কী করলাম যে এবার আস্তে আস্তে এটাকে স্লোলি আমরা নিট লাইনে এটাকে দেখাবো। ঠিক আছে, সো চলো আমাদের যা যা কীভাবে আমরা সেটাকে করছি তোমরা দেখতে বুঝতে পারবে। ওকে, জাস্ট আমি ফাইন। ওকে, সো যারা যারা তোমাদের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে যে আমরা আচ্ছা ঠিক আছে আমরা তো ড্রয়িংটাকে করব, বা আমরা কিভাবে করব বা কেন করব, আমাদের করা এই স্টিল লাইফের প্রয়োজনীয়তা কী, তো এই বিষয় নিয়ে আমি ডিটেলসে তোমাদের সাথে ডিসকাস করব। এবং তোমাদের মধ্যে যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, তোমরা যারা এখন পর্যন্ত ভাবছো যে ড্রয়িংটাকে তো যেভাবে আমি তোমাদের বলছি যে ড্রয়িংটাকে কেন আমাদের একজন অ্যানিমেটার বা একজন ডিজিটাল পেন্টিং আর্টিস্টের, কনসেপ্ট আর্টিস্টের বা তোমার যারা ই লার্নিংয়ের ড্রয়িং সমস্ত করে, মানে যেমন বাইজুস বা বেদান্তু বা তারা কেন, তাদের যেটাতে মেন কনসেপ্ট আর্টিস্ট থাকে, তারা কেন এত সিরিয়াসলি ড্রয়িংটাকে নিয়ে ভাবে ড্রয়িংটা করে, তার কারণটা তোমাদের আমি এখানটা বোঝানোর চেষ্টা করব। তো আমি প্রথমে ড্রয়িংটাকে আস্তে আস্তে যেটা আমি এঁকেছিলাম রাফলি, তো সেটাকে আমি আস্তে আস্তে মুছে দিয়ে আমি ক্লিন লাইন করার চেষ্টা করছি। ওকে, সো আমরা এবার আস্তে আস্তে আসবো যে এই যে আমরা স্টিল লাইফ করছি, এটা স্টিল লাইফের ইম্পর্টেন্সটা কী। ওকে, তো আমাদের আঁকতে আঁকতে সেই বিষয়গুলোকে নিয়ে আমরা জানার চেষ্টা করবো, তাহলে তোমরা আরও ডিটেলসে বুঝতে পারবে যে ওয়াই স্টিল লাইফ। সো স্টিল লাইফের জন্য আমাদের প্রথম নাম্বার ওয়ান যেটা করতে হয় সেটা হচ্ছে চুজ এ থিম অর কনসেপ্ট। ওকে, চুজ এ থিম অর কনসেপ্ট। তো আমরা কী চুজ করতে পারি সাবজেক্টের মধ্যে? আমরা ডিসাইড করতে পারি যে ফ্লাওয়ার, আমরা ডিসাইড করতে পারি ফ্রুট, আমরা ডিসাইড করতে পারি কোনো কিচেনওয়্যার বা কোনো অ্যান্টিক। সাধারণত আমরা এই সমস্ত বিষয়গুলোর উপরেই আমরা সাধারণত স্টিল লাইফ করে থাকি। ওকে, সো দ্বিতীয়ত আমরা যখন এই সাবজেক্টগুলোর, যে সাবজেক্টগুলো আমি এখন বললাম, সেই সাবজেক্টগুলো আমাদের কিন্তু স্ট্রাকচার যেটা আছে, মানে প্রত্যেকটা অবজেক্টের তো একটা ডিফারেন্ট স্ট্রাকচার হয়। ধরো একটা কোনো স্ট্রাকচার, গ্লাসের যেমন একটা স্ট্রাকচার হয় গ্লসি বা অনেক হাইলাইটস থাকে, মেটালের একটা টেক্সচার হয়, উডের একটা স্ট্রাকচার হয়, বা ফেব্রিকের একটা স্ট্রাকচার হয়। তো মেক দ্য কম্পোজিশন ডাইনামিক। তো আমি যদি একটা আমার এই পেন্টিংটা আমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু এখানটায় তিনটে ডিফারেন্ট স্ট্রাকচারের, তিনটে ডিফারেন্ট মেটেরিয়ালস কিন্তু এর মধ্যে রেখেছি। একটা হচ্ছে তোমার পাথরের টাইপের একটা চিনেমাটি বা সিরামিক্সের একটা আমি রেখেছি, আমি এখানটা রেখেছি। আর একটা হচ্ছে যে ক্লথ রেখেছি,
এবং আমি যেটা আরেকটা রেখেছি সেটা হচ্ছে যে তোমার ফ্রুট রেখেছি, ফ্রুট মানে লেবু টাইপের কিছু রেখেছি। তো এই তিনটে ডিফারেন্ট মেটেরিয়ালস রেখেছি, যাতে তোমরা এই তিনটে মেটেরিয়ালসের তার কী কার্যকারিতা, সেটা কীরকমভাবে এবং সেই তিনটে স্ট্রাকচার কেমন হবে তার কম্পোজিশনটা সাজিয়েছি, ঠিক আছে? তো আমরা মনে রাখবে যে তোমাদের যারা সিরিয়াসলি আঁকার বিষয়ে কাজ করছো বা শিখতে চাইছো, তারা কিন্তু প্রত্যেক দিন মিনিমাম 10 থেকে 15 মিনিট ধরে প্র্যাকটিস করা তোমাদের ভীষণভাবে দরকার। ওকে, আমি একটা বেস শেডিং দিয়ে দিচ্ছি এই জগটার উপরে। জগটার কালারটা হচ্ছে একটু ডার্ক কালার, দেখতে পাচ্ছ। একটা বেসিক শেড প্রথমে একটা দিয়ে দিলাম, তারপরে আমি একে আস্তে আস্তে ডার্ক বানাবো। ওকে, তো সবসময় আমরা যারা মানে এখন তোমরা ড্রয়িং নিয়ে ভাবছো, আমরা তোমাদের একটা কথা সবসময় আমি বলবো যে সবসময় তোমরা মানে বড় স্বপ্ন দেখো। যদি দেখতে হয় তাহলে বড় স্বপ্ন দেখা উচিত। এবং স্বপ্ন দেখাটা না অনেকটা তোমার ওই গাছের যেমন আমরা বীজ রোপণ করি, সেম বীজ রোপণ করার মতন। এবং সেটা শুধুমাত্র একবার বীজটা রোপণ করে দিলেই হয় না, সেটা কিন্তু সঠিকভাবে রোদ পাচ্ছে কিনা, প্রত্যেক দিন সেটাকে জল দেওয়া এবং মাঝে মাঝে সেটাকে আবার খুঁড়ে আবার সেটাকে চর্চা করা, সেটা কিন্তু দরকার। তবেই একটা গাছ কিন্তু ফল দেয়, অনেক বড় জায়গায় পৌঁছায়, একটা বড় গাছের আকৃতি নেয়। তো স্বপ্ন দেখতে গেলে আমরা এমনভাবে স্বপ্ন দেখতে হবে যেটা মানে হয়তো অন্য কেউ বিশ্বাসই করতে পারবে না যে আচ্ছা এটাও সম্ভব। মানে স্বপ্ন দেখলে সবসময় বড় একটা এবং লং টাইমে স্বপ্ন দেখতে হবে। মানে আজ থেকে 5 বছর পর বা 10 বছর পর তুমি কী করতে চাইছো, কী হবে, সেটা আমাদের ভাবতে হবে। তো কোনো রকমভাবেই হাল ছেড়ে দিলে চলবে না, আমাদের হালটাকে ধরে রাখতে হবে যে আমি বড় হয়ে একজন অ্যানিমেটার হব বা বড় হয়ে আমি একজন আর্টিস্ট হব। আমার হতে পারে একটা আর্ট স্কুল খুলবো বা আর্ট কলেজ খুলবো, বা হতে পারে আমি বড় হয়ে গেম ডিজাইনার হব বা কনসেপ্ট আর্টিস্ট হব। তো সেই স্বপ্নটাকে কিন্তু আমাদের ক্রমাগত চালিয়ে যেতে হবে, এবং ক্রমাগত সেই স্বপ্নটাকে দেখে যেতে হবে। এবং তার জন্য কিন্তু স্বপ্ন দেখেই আবার ভুলে গেলে চলবে না, সেটাকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তো আমি এবার একটু করে সেটটাকে মানে যে স্ট্রাকচারটা আছে আমরা একটু করে তার মধ্যে সেটটাকে বাড়াচ্ছি, ঠিক আছে? তো সেটটাকে যত আমি এটাকে ডেপথ বাড়াচ্ছি, তত আস্তে আস্তে ওই স্ট্রাকচারটা দেখো আস্তে আস্তে থাকছে। তো তোমাদের এইরকমভাবে আস্তে আস্তে লাইট অ্যান্ড সেট অনুযায়ী তোমরা প্রথমে কোনো একটা রেফারেন্স দিতে পারো। আমি কখনো রেফারেন্সে করে দেখাই, কখনো আমি ডিরেক্টলি স্টিল লাইফ সাজিয়ে আমি দেখাবো। তো সেটা তোমরা বুঝতে পারবে। দেখো এইটা যে পাথরটা যে একটা মানে সিরামিক্সের যে একটা এফেক্ট আছে, সেটাকে আমি চেষ্টা করছি যে তোমাদের সামনে একটু করে শেডের মাধ্যমে বোঝানো। ওকে, তোমাদের মধ্যে যারা এখনও সিরিয়াস নাও আঁকা নিয়ে সিরিয়াস ভাবছো যে সিরিয়াসলি মানে আমি তোমাদের কতটা সিরিয়াস হতে হবে বিষয়টাকে নিয়ে, সেটা তোমরা যারা এখনও পর্যন্ত অতটা সিরিয়াস নাও, আমি বলবো যে সিরিয়াস হও এবং প্রত্যেক দিন প্র্যাকটিস করো। প্রত্যেকদিন প্র্যাকটিস করলে তবেই কিন্তু একটা ভালো জায়গাতে পৌঁছাতে পারবে।
কিছুই যখনই আমরা শুরু করি, যখনই আমরা স্বপ্ন দেখি, জানি সেই স্বপ্নটাকে সার্থক করতে যাওয়ার জন্য আমাদের অনেক রকমের বাধা আসে। পারিবারিক বাধা আসতে পারে, সেটা অর্থনৈতিক বাধা আসতে পারে, কিন্তু তোমাদের কিন্তু ওই বাধাটাকে জয় করে নিয়ে মনে রাখে প্রত্যেকটা বাধা কিন্তু মানে এক একটা বাধাই আমাদের একটা শিখতে সাহায্য করে, শক্তিশালী করে নিজেকে। যে যত বাধা আসবে মনে রাখবে যে বাধা এমন কেউ নেই যাদের জীবনে বাধা আসেনি, যারা আর্ট কলেজে পড়তে চেয়েছে বা জীবনে কেরিয়ার তৈরি করতে চেয়েছে কিন্তু তারা খুব সহজেই করে ফেলেছে, তা কিন্তু নয়। যত আন্তঃফোনিয়ার দেখবে, যত বড় বড় আর্টিস্ট দেখবে বা অ্যানিমেটার বা গেম ডিজাইনার বা আইটি সেক্টরে যারা বড় বড় পোস্টে আছে, তারা প্রচুর বাধা কাটিয়ে তবে এই ভালো জায়গাতে পৌঁছেছে। তো তোমরাও কিন্তু সবসময় মনে রাখবে যে কোনোটাই খুব সহজ নয়, সেটার জন্য আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়, এবং প্রত্যেকে পরিশ্রম করেছে এবং প্রত্যেকে প্রচুর ফেলিওর হয়েছে, প্রত্যেকটা ফেলিওর থেকে শিখেছে, আবার নতুন করে নিজেরা তৈরি হয়েছে। তো আমরা সেই রকমভাবেই এই প্রত্যেকদিন নতুন জিনিস শিখবো এবং এটাকে প্র্যাকটিস করবো। যত প্র্যাকটিস করতে পারবে তত তোমাদের মধ্যে কিন্তু কনফিডেন্স বাড়বে। এটা আমি যে সাবজেক্টের উপরে শেখাবো বা করাচ্ছি সেগুলো কিন্তু যেটা সাধারণত আর্ট কলেজ বা ইন্টারন্যাশনাল স্কুল কলেজগুলোতে যেগুলো শেখানো হয়, মানে আমি যেগুলো এখানে শেখাচ্ছি বা দেখাচ্ছি সেম জিনিসগুলো কিন্তু তুমি যদি অন্য ইন্টারন্যাশনাল কলেজ বা স্কুলগুলোকে দেখো, তারাও কিন্তু স্টার্টিংয়ে স্টিল লাইফটাকে প্রথমে করতে বলে। আমি যখনই চ্যাটজিপিটি থেকে সার্চ করছিলাম যে একটা যে কোনো সাবজেক্টের ওয়ার্ল্ড ওয়াইড কী শেখানো হয়, কী করে একজন ডিজনি অ্যানিমেটাররা তারা অ্যানিমেটার হয়ে ওঠে এবং তাদের কী ফাউন্ডেশন আছে। তো আমি যখন দেখলাম যে তাদের ফাউন্ডেশনটা কিন্তু তারা ফার্স্টেই যে কোনো আর্ট কলেজেই ফার্স্টেই স্টিল লাইফ শেখায়, ফিগারেটিভ ড্রয়িং, স্কেচিং এগুলো শেখায়। তো এগুলো শেখানোর খুব ইম্পর্টেন্স আছে এবং তোমরা যারা আজকে শিখছো তারা কিন্তু মাথায় রাখবে যে স্টিল লাইফটা থেকে আমরা কিন্তু লাইট অ্যান্ড সেট জানতে পারি। লাইট অ্যান্ড সেটটা ভীষণ ইম্পর্টেন্স। তো যত লাইট অ্যান্ড সেটের উপরে তোমাদের দখল বাড়বে, স্বচ্ছতা বাড়বে, তত তুমি কিন্তু তোমার সেন্স অফ ডেপথ, সেন্স অফ হাইলাইটস, এইগুলো কিন্তু তোমাদের ক্রমাগত বাড়তে থাকবে। ওকে, সো আমরা ধীরে ধীরে সেটটাকে মানে আস্তে আস্তে ডার্কনেসটাকে বাড়াচ্ছি এবং ডার্কনেসটাকে যত আমি বাড়াচ্ছি এখানটায় তত দেখবে যে এটার মধ্যে সেই ডেপথটাকে কিন্তু আসছে। ডার্কনেস যত বাড়াচ্ছি তত ডেপথটা আমাদের মধ্যে আসছে ছবিটার মধ্যে। ওকে, সো আস্তে আস্তে ডেপথটাকে বাড়াচ্ছি, যত ডার্ক করছি তত এটার মধ্যে একটা সুন্দর এফেক্ট এর মধ্যে আসছে। সো তোমরা এরকমভাবে রোজ প্র্যাকটিস করার চেষ্টা করবে এবং যখন তোমরা বসছো ড্রয়িং নিয়ে তখন তোমরা খাতা পেন্সিল নিয়ে বসো এবং আমার সাথে প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে তত দেখবে যে তোমাদের মধ্যে কিন্তু তত বেশি কনফিডেন্সটাকে আসবে। কনফিডেন্সটা আসা খুব দরকার, কারণ কনফিডেন্স যদি তোমরা না পাও তাহলে কিন্তু যত আঁকবে তত কনফিডেন্স বাড়বে, আর যত কনফিডেন্স বাড়বে তত তোমাদের কিন্তু ভবিষ্যতে তোমরা যখনই কনসেপ্ট আর্ট বা গেমিং ডিজাইন নিয়ে তোমরা কাজ করবে তখন কিন্তু তোমরা আরও বেশি স্বচ্ছভাবে করতে পারবে। তো আমাদের মোটামুটি এফেক্টটা এরকম একটা এফেক্ট আসছে। ওকে, সো আমরা আজকে যেটা বিষয়টাকে নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে যে কীভাবে আমরা একটা স্টিল লাইফ করব এবং স্টিল লাইফ করতে গেলে আমাদের কী কী প্রয়োজন হয়, তাতে কী কী আমাদের আঁকতে হয়। তো সেটা বিষয়টাকে নিয়ে আমরা ডিসকাস করছি। তো প্রত্যেকটি রাত্রি 9:30 থেকে 10:30টার মধ্যে আমি সাধারণত তোমাদের কাছে আসি এবং আমি এই বিষয়টাকে নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি। ঠিক আছে, সো
স্টিল লাইফের মধ্যে যে আমাদের বেসিক যে আমাদের জিনিসটা বিশেষভাবে প্রয়োজন হয় সেটা হচ্ছে যে যে টপিকগুলোকে আমাদের দেখাটা ভীষণ দরকার, এটা হচ্ছে যে আমরা কি মেটেরিয়ালস করছি, আমরা কি সাবজেক্টের উপরে আঁকছি, আমরা কোনটা কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখছি, অ্যারেঞ্জ অফ অবজেক্ট, কোন কোন অবজেক্টগুলোকে আমি অ্যারেঞ্জ করছি বিভিন্ন জায়গাতে, তো সেইগুলোকে মানে মাথায় রাখার খুব দরকার আমাদের। ক্রিয়েট প্রথমে আমরা খুব লাইট স্কেচ একটা করছি, যখন ড্রয়িং করতে গেলে প্রথম ফার্স্ট একটা লাইট স্কেচ করে নিতে হয় হালকা করে পুরো কম্পোজিশন ধরার জন্য। তারপরে আমরা নেক্সট হচ্ছে আমরা আরও ডিফাইন করি, আরও বেশি আমরা এটাকে ডিটেলসে করি, আরও বেশি মানে ওই স্টিল লাইফের মধ্যে যে প্যাটার্নগুলো আছে সেগুলোকে আমরা ধরার চেষ্টা করি। সো এস্টাবলিশ লাইট অ্যান্ড শ্যাডো, আমাদের যে কোনো স্টিল লাইফে আমাদের 7টা রুলস আছে, যেমন হচ্ছে তোমার শ্যাডো, ডার্ক শ্যাডো, লাইটস, হাইলাইটস, রিফ্লেকশন লাইটস, অবজেক্ট শ্যাডো এবং কাস্ট শ্যাডো। তো এইরকম আমাদের 7টা রুলস অফ লাইট অ্যান্ড শ্যাডো আছে, যেগুলোকে আমরা ফলো করলে আমাদের কিন্তু ডেপথ অ্যান্ড কন্ট্রাস্ট এই দুটো কিন্তু আমরা ছবির মধ্যে দেখতে পাই। তো তোমরা যারা ছবি মানে ভবিষ্যতে আঁকবে এবং ফোকাস আমরা কোন জায়গাটা যেটা আমরা আঁকছি স্টিল লাইফটা, তো আমি কোন জায়গাটা ফোকাস করছি সেই ফোকাস পয়েন্টটাকে আমাদের ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট রাখা দরকার। এবং স্ট্রাকচারটাকে আমি বারবার করে বলছি, স্ট্রাকচারটাকে ভীষণ রকমভাবে ফলো করো, যে ক্লথ স্ট্রাকচার ডিফারেন্ট, ফ্লাওয়ারের স্ট্রাকচার ডিফারেন্ট, ফ্রুটের স্ট্রাকচার ডিফারেন্ট, এনি পট এনি পাথরের হলে একরকম, সিরামিক্সের হলে একরকম এই স্ট্রাকচারটা। সো তো এবং তারপরে আমরা ফাইনাল টাচ করি। তো এই 8টা পয়েন্ট আমি যেটা তোমাদের টিপস দিলাম, যে 8টা পয়েন্ট একটা সাকসেসফুল যদি তোমরা স্টিল লাইফ করতে চাও তাহলে কী কী প্রয়োজন সেটা মাথায় রাখবে। সো আজকে আমাদের লাইভ এই পর্যন্তই। তো তোমাদের মধ্যে যদি কোনো কেউ কোনো কমেন্ট করো, কোনো জিজ্ঞেস কোশ্চেন থাকে তোমরা করতে পারো। তো আমরা ডেফিনেটলি এই বিষয়টাকে নিয়ে আরও কথা আলোচনা করব পরবর্তী সময়, আরও আমি অন্যান্য স্টিল লাইফকে নিয়ে আসবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়াচিং দিস, এবং আমরা আবার কালকে দেখা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, বাই বাই।